প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায় আচরণ এবং আচরণের বিকাশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমরা আচরণ কি এটা জেনে নিই, আচরণ সম্পর্কে ধারণা নিব। তো আচরণ কি এটা মোটামুটি আমরা সবাই হয়তো জানি। তো তারপরেও আজকে আমরা এখানে শেখার জন্য এসেছি, আমরা জানবো আরেকবার নতুন করে জানবো যে আচরণটা কি। তো আচরণ দেখো, যে মনোবিজ্ঞানের সংজ্ঞাটাকে যদি আমরা দেখি তাহলে সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা আছে যে মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ, মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। তো এখান থেকে সংজ্ঞাটাকে যদি আমরা দেখি তো সেখানে সংজ্ঞার মধ্যেও আচরণের কথাই কিন্তু বলা আছে, তাই না? তো দেখো যে মনোবিজ্ঞানের যে মূল বিষয় হচ্ছে আচরণ। এটাও কিন্তু 1913 সালে জেবি ওয়াটসন তিনিও বলে গেছেন, তিনিও কিন্তু আচরণকে মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হিসেবেই প্রথম প্রতিষ্ঠিত করে গেছেন। তো আচরণ সম্পর্কে বলার আগে তোমরা দেখো যে সহজ একটা উদাহরণ দিই, যে আমরা যখন ঘুম থেকে উঠি, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠছি, তারপরে কি করছি যে আমরা ব্রাশ করছি, তারপরে আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা পড়াশোনা করলাম। তারপরে যদি আমি চাকুরিজীবী হই তো সেক্ষেত্রে আমি কি করছি যে আমার কর্মস্থলে যাচ্ছি। তো এগুলো যে কাজগুলো করছি এগুলোই মূলত আচরণ। এই আচরণ আমরা সবসময় করে থাকি, চলাফেরা, কথা বলা, এগুলো সবই আচরণ। তো আমরা এটা সবসময় করে থাকি, তাই না? তারপরে দেখো যে যদি আমরা একটু সাধারণভাবে বলতে চাই যে আচরণের সংজ্ঞাটা যদি জানতে চাই, তো বিষয়টা এরকম যে আমরা ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে দুই ধরনেরই যা কিছু করে থাকি তাই মূলত আচরণ। তো আচরণের এই যে আমরা সাধারণ সংজ্ঞাটা জানলাম, তো সেটাকে যদি আমরা একটু ব্যাপক অর্থে দেখি, তো ব্যাপক অর্থে দেখতে গেলেও এরকম বিষয়টা যে মানুষ এবং প্রাণীর সকল কার্যকলাপকেই আচরণ বলে অভিহিত করা যেতে পারে, সব ধরনের কার্যকলাপ। তো এখানে আমরা একটা সূত্র দেখব একটা আচরণে, সেটা হচ্ছে S+O+R+B, তাই না? এটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে এটার মধ্যে কি আছে। তো প্রথমে আমরা দেখলাম যে এস হচ্ছে কি, স্টিমুলাস, উদ্দীপক, তাই না? তারপরে উদ্দীপক ছাড়া কিন্তু আচরণ সম্ভব নয়। আচরণ সংঘটিত হওয়ার জন্য কিন্তু উদ্দীপক দরকার। তারপরে আমরা দেখব কি, ও, অর্গানিজমস, সম্মিলিত অঙ্গ সংগঠন। এখানে কিন্তু সম্মিলিত অঙ্গ সংগঠন বা হচ্ছে জৈবিক ভিত্তি, এটাও কিন্তু প্রয়োজনীয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আরে বলছে কি, রেসপন্স। এখানে একটা কি ধরনের রেসপন্স, মানে কি, প্রতিক্রিয়া। তো এখানে কি থাকবে, একটা অর্থবহ প্রতিক্রিয়া ছাড়াও কিন্তু আচরণ সম্ভব নয়। তারপরে কি হলো, বিহেভিয়ার, অর্থাৎ আচরণ। তাহলে এখানে দেখো যে উদ্দীপক প্লাস সম্মিলিত অঙ্গ সংগঠন প্লাস প্রতিক্রিয়া ইকুয়াল টু আচরণ। এই জিনিসগুলো একসাথে হওয়ার ফলে কি তৈরি হচ্ছে, আমাদের আচরণ। আমরা যে আচরণটা করছি তার সাথে কিন্তু এই উদ্দীপক, সম্মিলিত অঙ্গ সংগঠন, তারপরে হচ্ছে প্রতিক্রিয়া, এই বিষয়গুলো কিন্তু জড়িত, তাই না, আচরণ সংগঠনের জন্য। তো এবার আমরা দেখব যে উদ্দীপক কি। উদ্দীপক কি বলতো? উদ্দীপক হচ্ছে যা কিছু প্রাণী দেহে উদ্দীপনা তৈরি করে, সৃষ্টি করে, সেটাই হলো উদ্দীপক। তো এখানে আমরা একটু দেখি যে আমাদের চারপাশে যে বিষয়বস্তু বা ঘটনা আমাদের উদ্দীপিত করে, যেটা বললাম সেটাই কিন্তু উদ্দীপক। তো উদ্দীপক কি বিভিন্ন ধরনের কিন্তু উদ্দীপক রয়েছে। দেখো যে ইন্দ্রিয় প্রধান কিছু উদ্দীপক রয়েছে। আমাদের ইন্দ্রিয় কয়টা? আমাদের ইন্দ্রিয় হচ্ছে পাঁচ ধরনের ইন্দ্রিয়ের সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংবেদন পেয়ে থাকি। তো ইন্দ্রিয়গুলো কি? ইন্দ্রিয়গুলো হচ্ছে, যদি আমি এখানে দিয়েছি, দেখো যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। তো আমরা কি চোখ দিয়ে কি করি? চোখে যখন আমরা চোখ দিয়ে দেখি, সাধারণত কোনো বস্তুর উপর যখন আলো এসে পড়ে, সেই আলোটা যখন প্রতিফলিত হয়ে
আমাদের চোখে এসে লাগে, তখন কিন্তু আমরা ওই বস্তু সম্পর্কে ধারণা পাই, বস্তু সম্পর্কে জানতে পারি। তো আমাদের চোখ দিয়ে আমরা কি করি, দেখতে পাচ্ছি। তো এখানে প্রধান উদ্দীপক হচ্ছে আলো, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তারপরে কান দিয়ে কি করি, আমরা শুনতে পাই, তাই না? কান দিয়ে শুনতে পাই, তো শব্দ শুনতে পাই আমরা। তো এখানে মূল উদ্দীপক যেটা, সেটা হচ্ছে শব্দ। তারপরে আসি যে নাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের গন্ধ নেই। তো এখানকার মূল উদ্দীপক হচ্ছে গন্ধ, এবং জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, তাই না? আর আরেকটা যেটা আছে সংবেদন অঙ্গ, সেটা ত্বক দিয়ে, কিন্তু ত্বকের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সংবেদন পেয়ে থাকি। যেমন আমরা যেমন কান দিয়ে শুনলাম, শব্দ শুনলাম, চোখ দিয়ে দেখলাম, আলো এসে পড়লো, কিন্তু আমরা ত্বকের সাহায্যে কী করি, বিভিন্ন ধরনের সংবেদন পাই। যেমন দেখো যে আমার ঠান্ডা লাগছে, এটা কি, শৈত্য সংবেদন, তাই না? তারপরে আমাকে কেউ যদি আঘাত করে, তখন কি হয়, আমার ব্যথা লাগে। তো আমরা যে ব্যথার সংবেদনটাও কীভাবে পাই, ত্বকের মাধ্যমে পাই। তো আবার আমাদের যখন খুব বেশি গরম লাগে, তখন কিন্তু সেই সংবেদনটাও কিন্তু আমরা কি করি, ত্বকের মাধ্যমে পেয়ে থাকি। তো ত্বকের মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরনের সংবেদন পাই। এগুলো হলো সংবেদন ইন্দ্রিয়, যেটা হচ্ছে বললাম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এই মোট পাঁচটা হচ্ছে ইন্দ্রিয়, ঠিক আছে? তো তারপরে দেখো যে সম্মিলিত অঙ্গ সংগঠন কি, আমরা উদ্দীপক সম্পর্কে জানলাম। এবার আমরা দেখি সম্মিলিত অঙ্গ সংগঠনের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে। সম্মিলিত অঙ্গ সংগঠনের মধ্যে আছে যে দেখো বংশগতি, উপাদান, দৈহিক গঠন, ইন্দ্রিয় সমূহ, স্নায়ুতন্ত্র, গ্রন্থিতন্ত্র, এই বিষয়গুলো আছে, তাই না? তো এবার আচরণ সম্পর্কে আমরা আচরণের একটা সংজ্ঞা এবার আমরা একটু দেখব। আচরণের সংজ্ঞা, তো আচরণের সংজ্ঞা তোমরা যদি দেখো, বইয়ের দিকে যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখবে যে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে আচরণকে সংজ্ঞায়িত করেছেন। তো আমরা এখানে দেখব যে ক্রাইডারের সংজ্ঞাটা দেখো যে অ্যাকর্ডিং টু ক্রাইডার অ্যান্ড আদার্স, বলছেন 1993-তে, বিহেভিয়ার ইজ অ্যানি অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি অবজার্ভড, রেকর্ড অ্যান্ড মিজার্ড, তাই না? সংজ্ঞাটা আরেকবার দেখো যে বিহেভিয়ার ইজ অ্যানি অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি রেকর্ডেড অ্যান্ড মিজার্ড। তো সংজ্ঞাটা যদি আমরা একটু বাংলা করি, তাহলে কি বুঝতে পারবো, একটু দেখি যে কি বলছে, যে বিহেভিয়ার ইজ অ্যানি অ্যাক্টিভিটি, আচরণ হচ্ছে যে কোনো ধরনের কার্যকলাপ। অ্যাক্টিভিটি বলছে অ্যানি অ্যাক্টিভিটি, কার্যকলাপ, যেটাকে কি করা যায়, দ্যাট ক্যান বি অবজার্ভড, যেটাকে পর্যবেক্ষণ করা যায়, অবজার্ভ করা যায়, অবজার্ভ। তারপরে কি বলছে, রেকর্ডেড। তো আমরা রেকর্ডেড মানেও জানি, যেটাকে আমরা কি বললাম, যে আমরা আচরণ হচ্ছে যে কোনো ধরনের কার্যকলাপ যেটাকে অবজার্ভ করা যায়, পর্যবেক্ষণ করা যায়, তারপরে হচ্ছে রেকর্ড করা যায়, এবং কি করা যায়, পরিমাপ করা যায়, মিজার পরিমাপ করা যায়। তো খুব সুন্দর একটা সংজ্ঞা, তোমরা এরকম ধরনের সংজ্ঞা দিবা। তোমরা যদি দুইটা সংজ্ঞা দাও, তো তার মধ্যে চেষ্টা করবে একটা ইংরেজি সংজ্ঞা দেবার। যদি ইংরেজি সংজ্ঞা দেওয়া সম্ভব না হয়ে ওঠে, তাহলে তোমরা দুইটা সংজ্ঞাই দিতে পারো, বাংলাতেই দিবা। তো এরকম সংজ্ঞা লিখবে ইনভার্টেড কমার মধ্যে, কারণ উক্তি লেখার ক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। তো আমরা এবার দেখব আচরণের যে এটা জানলাম, তারপরে আমরা দেখব আচরণের ধরন। বিভিন্ন ধরনের কিন্তু আচরণ আছে আমাদের মধ্যে। দেখো, আমরা স্বাভাবিক আচরণ করি, আবার কেউ অস্বাভাবিক আচরণ করি, আছে না? অস্বাভাবিক আচরণ করে তো যারা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি, তারা কিন্তু অস্বাভাবিক আচরণ করে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের আচরণ আছে, যেমন স্বাভাবিক আচরণ, অস্বাভাবিক আচরণ, তারপরে ব্যক্তি আচরণ, সামাজিক আচরণ, তারপরে কি আছে, সহজাত আচরণ, বৃত্তিমূলক আচরণ, প্রেষণাগত আচরণ। তো এই ধরনের এরকম অনেক ধরনের আচরণ আছে। তো তারপরে আমরা এবার দেখব আচরণের বৈশিষ্ট্য। আচরণের কি বৈশিষ্ট্য আছে, তোমরা কি জানো আচরণের বৈশিষ্ট্য কি?
আচরণের বৈশিষ্ট্য আছে। আচরণের বৈশিষ্ট্যগুলো এবার আমরা একটু দেখে নিই যে সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ। তো সামগ্রিক আচরণ, সামগ্রিক আচরণ কথাটা শুনে কি মনে হচ্ছে যে দেখো যে প্রাণী সামগ্রিক আচরণটা কি, যে সামগ্রিকভাবে সামগ্রিক আচরণের ক্ষেত্রে কি করা হয়, কী করে প্রাণীরা। মানুষ এবং প্রাণী কোনো আচরণ বা কার্যকলাপকে যখন বিচ্ছিন্নভাবে বা খণ্ড খণ্ড ছোট ছোট অংশে বিভক্ত না করে একটা পূর্ণাঙ্গ ইয়ের মাধ্যমে দেখা হয়, মানে পূর্ণাঙ্গ অর্থপূর্ণ আচরণ হিসেবে দেখা হয়, সেটাই কিন্তু সামগ্রিক আচরণ। তারপরে আমরা দেখি যে খণ্ডিত আচরণ। খণ্ডিত মানে শব্দ শুনেই বুঝতে পারছো যে এটা খণ্ডিত মানে কি, ভাগ ভাগ, ছোট ছোট করে যেটা দেখা হয়। তো খণ্ডিত আচরণটা কি, যে খণ্ডিত আচরণের ক্ষেত্রেও কিন্তু মানুষ এবং প্রাণীর আচরণ এবং কার্যকলাপকে বিচ্ছিন্ন বা ছোট ছোট অংশে বিভক্ত করে পর্যবেক্ষণ করা হয়। তো আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো খণ্ডিত আচরণ কি এবং সামগ্রিক আচরণ কি। তো দেখো যে জনসভায় নেতার ভাষণ বা কোনো ক্লাসে একজন শিক্ষক যে পাঠদান করেন, তার পূর্ণাঙ্গ পাঠদান কার্যকলাপটাই হচ্ছে সামগ্রিক আচরণ। তো এখানে কি বললাম, পূর্ণাঙ্গ পাঠদান কার্যকলাপ, পূর্ণাঙ্গ পাঠদান কার্যকলাপটাই মূলত সামগ্রিক আচরণ। কিন্তু যখন একজন শিক্ষক শ্রেণীকক্ষে আসলেন, তারপরে যে মনে করো যে তিনি এই যে একটা ডাস্টার নিলেন বা তিনি কি করছেন যে কথা বলছেন, এই যে ছোট ছোট কাজগুলো করছেন বা চেয়ারে বসলেন, এই বিষয়গুলো হচ্ছে খণ্ডিত আচরণ। খণ্ড খণ্ড ভাগ ভাগ করে যে জিনিসগুলোকে আমরা যখন দেখছি, সেটাই হচ্ছে খণ্ডিত আচরণ। তো সামগ্রিক আচরণটা এবং খণ্ডিত আচরণটা কি? সামগ্রিক আচরণ হচ্ছে শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করছেন, সে পূর্ণাঙ্গ পাঠদান যে ইয়েটা কার্যকলাপ, পূর্ণাঙ্গ পাঠদান কার্যকলাপটা হচ্ছে সামগ্রিক আচরণ। এবং যখন আমরা তার আচরণগুলোকে যেমন তিনি শ্রেণীকক্ষে আসলেন, তারপরে চেয়ারে বসলেন, তারপরে তিনি ডাস্টারটা নিলেন বা তিনি কলম ধরলেন, এই যে ছোট ছোট কাজগুলোকে আমরা যখন দেখছি, এটাই মূলত খণ্ডিত আচরণ, এই আচরণগুলো। তারপরে আমরা দেখি যে আচরণের আরও কিছু বৈশিষ্ট্য আছে। সেখানে তোমরা দেখো, লক্ষ্য করো বোর্ডে, যে বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণ। বাহ্যিক আচরণ কি? তো বাহ্যিক আচরণটা হচ্ছে যে সকল আচরণ, মানুষ এবং প্রাণীর যে সকল আচরণ এবং কার্যকলাপকে বাইরে থেকে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায় এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে বিচার বিশ্লেষণ করা যায়, সেটাই মূলত বাহ্যিক আচরণ। তো বাহ্যিক আচরণটাকে আমরা কি করতে পারি, বাইরে থেকে অবজার্ভ করতে পারি। যেমন দেখো যে আমরা কথা বলি, তারপরে চলাফেরা করছি, তারপরে কি করছি, বা আমরা খাবার খাচ্ছি, এই সব আচরণগুলোই কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। আর বাইরে থেকে যেটা দেখা যায়, এটাই হচ্ছে মূলত বাহ্যিক আচরণ। তো বাহ্যিক আচরণের পরে আমরা এবার দেখব যে অভ্যন্তরীণ আচরণ কি। অভ্যন্তরীণভাবেও কিন্তু আচরণ সংঘটিত হয়। তো দেখো যে প্রাণীর যে সকল, মানুষ এবং প্রাণীর যে সকল আচরণ বাহ্যিকভাবে যেটাকে দেখা যায় না, তো সেটাই মূলত অভ্যন্তরীণ আচরণ। এই সকল কার্যকলাপ কি হয়, যে অভ্যন্তরীণভাবে দেহের অভ্যন্তরে ঘটে থাকে। যেমন দেখো যে আমার মাথা ব্যথা করছে বা পেট ব্যথা করছে, বা আমার রক্ত চলাচলের যে গতি, এই বিষয়টাকে কি আমরা বাইরে থেকে দেখতে পাই। আমার যে পেট ব্যথা হচ্ছে, সেটা আমি যদি কাউকে না বলি, তাহলে কি কেউ বুঝতে পারবে যে আমার পেটের মধ্যে ব্যথা করছে বা আমার মাথার মধ্যে ব্যথা করছে? যেহেতু এটা কি হচ্ছে, অভ্যন্তরীণভাবে সংগঠিত হচ্ছে। তো এই আচরণগুলো হচ্ছে প্রাণীর অভ্যন্তরীণ আচরণ। অর্থাৎ অভ্যন্তরীণ আচরণগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পারি না। কিন্তু বাহ্যিক আচরণের ক্ষেত্রে কি দেখলাম আমরা, বাহ্যিক আচরণের ক্ষেত্রে প্রাণীর আচরণগুলোকে আমরা বাইরে থেকে পর্যবেক্ষণ করতে পারি। এটাই হচ্ছে বাহ্যিক আচরণ এবং অভ্যন্তরীণ আচরণের পার্থক্য। তো
তো তারপরে আমরা দেখব আরও আচরণের বৈশিষ্ট্য আছে। তো ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক আচরণ এই কথাটা থেকে কি বোঝা যাচ্ছে, যে এই কথা দিয়ে বোঝা যায় যে এটা ঐচ্ছিক মানে কি, ইচ্ছাকৃতভাবে যে আচরণ সংগঠিত হয়। তো ঐচ্ছিক আচরণের সংজ্ঞায় আমরা একটু দেখি ঐচ্ছিক আচরণ কি। মানুষ এবং প্রাণীর যে সকল আচরণ এবং কার্যকলাপ তার ইচ্ছায় বা নিয়ন্ত্রণাধীন থাকে বা তার নিয়ন্ত্রণে সংগঠিত হয়, সেটাই মূলত ঐচ্ছিক আচরণ। যেমন আমি কথা বলছি, যেমন আমি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে কথা বলছি, বা আমি চলাফেরা করছি, সেটাও কিন্তু আমি আমার ইচ্ছা মতো চলাফেরা করতে পারি, বা আমার ইচ্ছা হলো না আমি দাঁড়িয়ে পড়লাম, তো এটাও কিন্তু আমার ইচ্ছাধীন ব্যাপার, আমার ইচ্ছার উপরে নির্ভর করছে যে আমি কথা বলবো কি বলবো না, সেটা আমার ইচ্ছা, বা আমি চলাফেরা করব কি করব না, বা দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, সেটাও কিন্তু আমার ইচ্ছার ব্যাপার। এবং এটাকে কিন্তু কী করতে পারছি, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। ইচ্ছা করলে আমি কথা বলবো না, আমি চুপ করে থাকলাম, বা ইচ্ছে হলেই আমি চলাফেরা না করে বসে থাকতে পারি, বা কি করতে পারি, আমি হাঁটা চলা করছি, সেখানে আমি দাঁড়িয়ে যেতে পারি। তো এটা সম্পূর্ণ আমার ইচ্ছাধীন ব্যাপার। তো তারপরে আমরা দেখব যে অনৈচ্ছিক আচরণ। তো অনৈচ্ছিক আচরণে কি হয়, যে মানুষ বা প্রাণীর যে সকল ক্রিয়া প্রতিক্রিয়াসমূহ স্বয়ংক্রিয় অথবা অনেকটা স্বয়ংক্রিয়ভাবে বাহ্যিক বা তার দেহ অভ্যন্তরে সংগঠিত হয়, যা সে সহজে বা একেবারে নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধরনের কার্যকলাপগুলোকে মূলত অনৈচ্ছিক কার্যকলাপ বলে। তো অনৈচ্ছিক কার্যকলাপ যেমন দেখো, যে আমার হৃৎপিণ্ডের গতি, আমার চোখের পলক ফেলা, বা আমি যে হাই তুলছি, আমার মাথা ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, বা আমার রক্ত চলাচল, এই বিষয়গুলো, যে যেমন আমি কিন্তু আমার চোখের পলক ফেলছি, বা আমার যে হৃৎপিণ্ডের গতি, এই বিষয়টাকে আমি কিন্তু চাইলেই বন্ধ রাখতে পারছি না। এটা কিন্তু কি হয়, যে আমার এটা ইচ্ছার উপর নির্ভর করে না, এটা স্বয়ংক্রিয়। যেটা অনৈচ্ছিক সেটাই কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু এটা এই আচরণগুলো আমার দেহের অভ্যন্তরে সংগঠিত হচ্ছে। তো এটাই হচ্ছে মূলত অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক আচরণের ক্ষেত্রে এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো যদি মনে রাখো, তাহলেই মনে রাখা সম্ভব হবে ঐচ্ছিক আচরণ কী এবং অনৈচ্ছিক আচরণ কী। যেটা মানুষের সহজ কথায় বলতে গেলে, যে এক কথায় যে আমরা আমাদের ইচ্ছা মতো যে আচরণ করতে পারি, আমাদের ইচ্ছায়, সেটাই ঐচ্ছিক আচরণ। এবং যেখানে আমাদের যে আচরণগুলো সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের ইচ্ছার কোনো মানে আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারি না, এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে, সেটাই মূলত অনৈচ্ছিক আচরণ। তো আজকে মূলত এই পর্যন্তই আমরা এই পর্যন্তই ক্লাস ছিল, এই পর্যন্তই জানলাম যে আচরণের বৈশিষ্ট্য পর্যন্ত। তো আমরা যদি একটু সামারি করে নিই, যে আমরা আজকের ক্লাসটা একটু দেখি, তো সেটা হচ্ছে যে প্রথমে আমরা আচরণ সম্পর্কে জেনেছি, আচরণের ধারণা নিয়েছি, যে আচরণ কি, যে তারপরে আচরণ সংগঠনের জন্য আচরণ একটা সূত্র আমরা এখানে দেখতে পেয়েছি, যে SOSORB, যেটা এখানেও দিয়ে দিয়েছি। এই যে বিষয়গুলো, উদ্দীপক, সম্মিলিত অঙ্গ সংগঠন, প্রতিক্রিয়া, তারপরে ইকুয়াল টু আসছে কি আচরণ। এই প্রক্রিয়ার মাধ্যমে আচরণ সংগঠিত হয়। তারপরে আচরণ সংগঠনের জন্য উদ্দীপক দরকার। যেমন উদ্দীপক, একটা সহজ উদাহরণ দিই, যে আমাদের গায়ে যখন মশা এসে পড়ে, তখন আমরা কি করি, সে উদ্দীপক, এখানে মশা কিন্তু উদ্দীপক, মশা এসে যখন আমার হাতে কামড় দিচ্ছে, তখন আমরা কি করছি, প্রতিক্রিয়া করছি, সেই মশাটাকে মারছি, তাই না? তো এই যে আমি প্রতিক্রিয়া করলাম, আমি কিন্তু আমার আচরণ সংগঠিত হলো, যেটা আমি মশাটাকে মারলাম। তো এখানে উদ্দীপক হচ্ছে মশা, এবং আমি যে মারলাম সেটাই কিন্তু প্রতিক্রিয়া দেখালাম, এটাই কিন্তু আচরণ। তো উদ্দীপক আচরণ সংগঠনের জন্য উদ্দীপক প্রয়োজন। তো আমাদের যে বিভিন্ন সংবেদী ইন্দ্রিয় আছে, যে 5টা ইন্দ্রিয়ের কথা বললাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টা সংবেদী ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চারপাশের জগৎ থেকে বিভিন্ন ধরনের সংবেদন পেয়ে থাকি। তো এই সংবেদন কি হয়, যে এই সংবেদনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের চারপাশের জগৎ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো তারপরে
দেখলাম আমরা একটা সংজ্ঞা দেখলাম, আচরণের সংজ্ঞা। এই সংজ্ঞাটা অ্যাডারের সংজ্ঞাটা দেখলাম। এখানে আরও অনেক মনোবিজ্ঞানী সংজ্ঞা আছে, তোমরা সেগুলোও দিতে পারো। তো সংজ্ঞার মাধ্যমেও দেখলাম যে আচরণ হচ্ছে যে কোনো ধরনের কার্যকলাপ যেটাকে কি করা যায়, অবজার্ভ করা যায়, রেকর্ড করা যায় এবং সেটাকে বিচার করা যায়। তো তারপরে আমরা আচরণের ধরন সম্পর্কে জেনেছি এবং শেষে আচরণের বৈশিষ্ট্য সম্পর্কেও জেনেছি, তাই না? তো আজকের ক্লাস মূলত এ পর্যন্তই ছিল। আমরা আগামী ক্লাসে অন্য একটা নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।